এবং লিখবা পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন। বাট শুধু আমি পার্টস অফ স্পিচ লিখলাম তার কারণ এর ভিতরে আইডেন্টিফিকেশন ছাড়াও অনেক কিছু থাকবে। আচ্ছা, এখন চলে আসি এইখানটায় যে পার্টস শব্দের অর্থ তুমি জানো, পার্টস মানে হলো অংশ, স্পিচ শব্দের অর্থ হলো কথা অথবা বক্তব্য, আর অফ শব্দের অর্থ হলো র অথবা এ। তাহলে বুঝতেই পারছো পার্টস অফ স্পিচ শব্দের অর্থ হলো কথা বা বক্তব্য এর অংশ। তার মানে একটা কথা বা বক্তব্যের যে অংশগুলো থাকে সেগুলি হলো পার্টস অফ স্পিচ। আমি যদি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করি তাহলে বিষয়টা এমন হয়। কিন্তু দেখো পার্টস অফ স্পিচে 8টা প্রকার হলো, এই 8টা প্রকার কি জিনিস? এরা মূলত কিন্তু ওয়ার্ড, এবং এই ওয়ার্ডগুলো বাক্যে যখন বসে বিভিন্ন কাজ করে, বিভিন্ন জায়গায় বসে, এইটা মিলেই কিন্তু সে আসলে ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হয়। অর্থাৎ বাক্যে তার অবস্থান কোথায়, বাক্যে সে কি কাজ করছে, এই দুইটা বিষয় একসাথে হয়ে তৈরি হয় হচ্ছে পার্টস অফ স্পিচ। এখন একটি পার্টস অফ স্পিচের নাম হলো নাউন। তাহলে আমরা বলবো যে নাউন একটা সেন্টেন্সে নির্দিষ্ট কিছু জায়গায় বসে। আমরা বলবো নাউন বাক্যে একটি নির্দিষ্ট কাজ করে। কি কাজ করে? সে নাম প্রকাশ করে। এইভাবে 8টি পার্টস অফ স্পিচের সেন্টেন্সের অবস্থান কিন্তু নির্দিষ্ট এবং সেন্টেন্সে তাদের কাজও কিন্তু কি একেবারে নির্দিষ্ট। সো এই যে একটা সেন্টেন্সে পার্টস অফ স্পিচ গুলো কোথায় বসে, অর্থাৎ ওয়ার্ড গুলো কোথায় বসে এবং সে আসলে কি কাজ করে, এইটার উপরে ভিত্তি করে পার্টস অফ স্পিচকে আমরা ভাগ করেছি 8টা প্রকারে। অর্থাৎ পার্টস অফ স্পিচের যে 8টি প্রকার, এটা কিসের উপর ভিত্তি করে হয়েছে? কি কাজ করে, কি কোথায়, তার মানে পার্টস অফ স্পিচটা কোথায় বসে, এই দুটো বিষয়ের উপরে ভিত্তি করে। আচ্ছা, এখন আমরা আইডেন্টিফিকেশন অংশটি আলাদা করে করব। এই 8টা প্রকার আইডেন্টিফাই করা লাগবে না, আমরা আইডেন্টিফাই করব আসলে মূলত 4টা আইডেন্টিফাই করা শিখব, মূলত 4টা। তবে এর সাথে ব্যতিক্রম হিসেবে আরো 2টা আমাদের সাথে লাগবে, অর্থাৎ 6টা আমরা শিখব মেইনলি। বলে রাখি 4টা মানে হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ এবং ভার্ব। এই 4টা জিনিস আমাকে আইডেন্টিফাই করা লাগবে। সাথে 2টা হচ্ছে বোনাস হিসেবে রাখবো, একটা হলো প্রিপজিশন আর একটা হলো কনজাংশন। এই দুটো কিন্তু আইডেন্টিফিকেশনে আসে, যদিও কম কম, কিন্তু এইগুলো হচ্ছে ব্যতিক্রম, এইগুলো হচ্ছে কিছুটা এক্সেপশনাল রুল থেকে আসে। সেজন্য আমাদের ওই দুটাও শিখতে হবে। তাহলে শিখবো না হচ্ছে ইন্টারজেকশন আইডেন্টিফিকেশন, শিখবো না হচ্ছে প্রোনাউন আইডেন্টিফিকেশন। প্রোনাউন আইডেন্টিফিকেশনও শিখবো, সেটা প্রোনাউনের ভিতরে যে কোনটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, কোনটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন, ওটা প্রোনাউনের ভিতরের কথা। আমরা জাস্ট পার্টস অফ স্পিচ 8টার ভিতরে আমরা মূলত 6টা আইডেন্টিফাই করা ভালো করে শিখবো, বিকজ প্রশ্নগুলো এই 6টা বিষয়ের উপর থেকে আসে। আমরা এখন পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের প্রশ্নগুলো কেমন হয় সেটা দেখব। আমি তোমাদের বলে রাখি, তোমরা যারা আমার সাথে ক্লাস করছো, যদি কেউ মনে করো যে ভাই আমি ইংরেজির ওস্তাদ বা জাহাজ হইতে এসেছি, বিষয়টা কিন্তু কমন না। তোমরা সবাই আমার সামনে বসে আছো, এসেছো কি উদ্দেশ্যে? বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা, এই ধরনের পরীক্ষাগুলোতে যাতে তুমি ভালো একটা কিছু করতে পারো। তাহলে আমাদের লক্ষ্য থাকবে ওই সমস্ত জায়গাগুলোতে প্রশ্নগুলো কেমন হয়। ধরলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে এক ধরনের প্রশ্ন হয়, নিশ্চয়ই ওই ধরনের প্রশ্ন মেডিকেলে হয় না, বা ওই ধরনের কোশ্চেন ডি ইউনিটে হয় না, বা ওই ধরনের কোশ্চেন বিজ্ঞান ও প্রযুক্তিগুলোয় হয় না। তাহলে কোথায় কোন ধরনের প্রশ্ন হয় সেটা আমাকে প্রথমে জেনে নিতে হবে, এবং তারপরে এই সব ধরনের প্রশ্ন সলভ করার সিস্টেমটা আমি একসাথে শেখাবো। আশা করি কথাগুলো বুঝতে পারছো। যে ইউনিটেরই হও না কেন কোনো প্রবলেম নাই, বিকজ এই টপিকটি সকল ইউনিট, সকল ভার্সিটি, সকল কিছুতে অ্যাডমিশন টেস্টে এই ধরনের প্রশ্ন আসে। অর্থাৎ আমরা সেটা এখন শেখা শুরু করছি। সো আমরা প্রথমে চলে যাব প্রশ্নগুলো কত রকমের হতে পারে, প্রশ্নগুলো কত রকমের হতে পারে। ওকে, আমাদের প্রথম যে প্রশ্নটি হতে পারে সেটা হলো সেন্টেন্স বেসড আইডেন্টিফিকেশন। সেন্টেন্স বেসড আইডেন্টিফিকেশন। আমার মনে হয় এইভাবে তুমি যেভাবে ক্লাসটা দেখছো, এইভাবে আমার মনে হয় আগের চাইতে একটু বেটার এক্সপেরিয়েন্স পাওয়া যায়। এইভাবে হয়তোবা রিয়েল ফিলটা আরেকটু বেশি পাওয়া যায়। তাহলে সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে সেন্টেন্স বেসড আইডেন্টিফিকেশন পরীক্ষায় আসে। এখন এইটার মানে কি, এই কোশ্চেনটার অর্থটা কি? কোশ্চেনের অর্থ হলো তোমাকে একটা বাক্য দেওয়া হবে, সেই বাক্যের একটি ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে দেওয়া হবে, এবং আন্ডারলাইন করে দিয়ে তোমাকে প্রশ্ন করা হবে এইভাবে যে আন্ডারলাইনড ওয়ার্ড ইজ এ অথবা এন শূন্যস্থান। জাস্ট এইভাবে তোমাকে একটা প্রশ্ন করা হবে। একটা সেন্টেন্স দেওয়া থাকবে,
এবং সেই সেন্টেন্সের একটি ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকবে এবং বলা হবে আন্ডারলাইন ওয়ার্ড ইজ এ বা এই আন্ডারলাইন করা ওয়ার্ডটা কি জানতে চেয়েছি। অপশন চারটা যেগুলোতে নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এইভাবে চারটা অপশন বা কখনো কখনো বিশেষ করে চিটাগং ইউনিভার্সিটিতে পাঁচটি অপশন থাকে, এভাবে চারটি বা পাঁচটি অপশন দেওয়া থাকবে। সো তখন আমাদের কাজ হলো এই বাক্যটায় এই যে ওয়ার্ডটির নিচে আন্ডারলাইন করে দেওয়া হলো এই ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ আমরা বের করব, এটাকে বলতেছি সেন্টেন্স বেসড আইডেন্টিফিকেশন। আশা করি বুঝতে পারছো এটা কোন ধরনের প্রশ্ন, প্রশ্নটাকে বুঝতে হবে। এই ধরনের প্রশ্ন সকল জায়গাতে আসে, সকল জায়গায় আসে, সকল জায়গায়। তবে এই টাইপের কোশ্চেন মেডিকেলে একটু কম আসে, অন্য সব জায়গায় কিন্তু গড়পড়তা একটা বা দুইটা করে এই ধরনের কোশ্চেন থাকেই থাকে। এরপরে চলে আসি মেডিকেলের ক্ষেত্রে আরেক ধরনের কোশ্চেন দেখা যায় যারা মেডিকেলে পরীক্ষা দেবে তাদের জন্য। তখন এইভাবে না দিয়ে তখন বলা হয় যে নিচের বাক্যগুলোতে একটা ওয়ার্ড দিয়ে দিলাম, ধরলাম ওয়ার্ডটি হলো রাউন্ড। কোন সেন্টেন্সে রাউন্ড শব্দটি অ্যাডজেক্টিভ অথবা বলে দিল অ্যাডভার্ব। অর্থাৎ প্রশ্নটা হলো যে নিচের কোন সেন্টেন্সে রাউন্ড শব্দটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। প্রশ্নটা কিন্তু জিনিসটা একটাই, জিনিসটা হলো এখানে একটু ওয়ার্ড আন্ডারলাইন করে বলেছিল এটা কোন পার্টস অফ স্পিচ, আর এখানে একটা ওয়ার্ড দিয়ে দিল, দিয়ে বলল যে নিচে যে সেন্টেন্স গুলো আছে চারটি অপশনে চারটি পূর্ণাঙ্গ সেন্টেন্স এবং সেই পূর্ণাঙ্গ সেন্টেন্সের কোন সেন্টেন্সে রাউন্ড শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে অথবা কোন সেন্টেন্সে রাউন্ড শব্দটা অ্যাডভার্ব হিসেবে বসেছে, এমন করে একটা প্রশ্ন দিয়ে দিল। অর্থাৎ একটু ওয়ার্ড বলে দিল, এই ওয়ার্ডটা কিন্তু নিচের যে অপশনগুলো আছে চারটি অপশন, প্রতিটা অপশনেই তুমি এই ওয়ার্ডটি পাচ্ছ, কিন্তু হয়তো কোনো অপশনে ওয়ার্ডটি প্রিপজিশন, কোনো অপশনে ওয়ার্ডটি ভার্ব, কোনো অপশনে ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ, কোনো অপশনে ওয়ার্ডটি অ্যাডভার্ব। তোমাকে বের করতে হবে কোশ্চেন অনুযায়ী কোন অপশনে এই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যেটা চাওয়া হবে সেই হিসেবে ব্যবহার হয়েছে। আশা করি বুঝতেই পারছো। আলটিমেটলি আমি প্রতিটা বাক্য পড়ব এবং কোন অপশনে রাউন্ড ওয়ার্ডটি অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ হয়েছে সেটা বের করব। সো এই ধরনের কোশ্চেনগুলো আমরা মেডিকেলে বেশি দেখি। প্রথমত যারা মেডিকেলে পরীক্ষা দিবা তারা এই ধরনের প্রশ্নগুলো বেশি দেখবা, অথবা যারা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা বিজ্ঞান ও প্রযুক্তিগুলো সেখানে দেখবা, যারা হচ্ছে এগ্রি ভার্সিটিতে পরীক্ষা দিবা এগ্রি তারা দেখবা। সুতরাং এই টাইপের প্রশ্নগুলো তারা দেখবা। আলটিমেটলি সবই কিন্তু আমাদের সেন্টেন্স বেসড আইডেন্টিফিকেশন। এই টাইপের সবাই বুঝতে পারছো না? হ্যাঁ সবাই বুঝতে পারছো। তো এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা সলভ করব এবং কোন ধরনের কোশ্চেন কিভাবে সলভ করব তোমাকে সেটা শেখাবো। দেখো তুমি যদি অন্য কোনো ক্লাস দেখো, অন্য কোনো ক্লাস অর্থাৎ তুমি যদি অন্য কারোর ক্লাস ইউটিউবে দেখো, ফেসবুকে দেখো, যেখানে দেখো না কেন একটা জিনিস দেখবা সবাই তোমাকে রুল শেখাবে, বাট আমি তোমাকে শেখাবো হাউ টু সলভ দি কোশ্চেন, নট দি রুলস। রুল তো পরে আসবে, আগে আমাদের প্রশ্নটা দেখতে হবে, প্রশ্নটা চিনতে হবে, প্রশ্নটা বুঝতে হবে, তারপরে সেটা সমাধান করতে হবে, তখন আমার রুলের প্রয়োজন হয়, এটা পরের কথা। দেখো আমরা কিন্তু প্রথমে তোমাকে কোশ্চেন চিনাইতেছি যে কোশ্চেন কেমন আসতে পারে, সেন্টেন্স বেসড আইডেন্টিফিকেশন। টপিকটা কি আমাদের আজকে টপিক হলো পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন। তো আইডেন্টিফিকেশনের কোশ্চেনটা এইভাবে আসতে পারে। দুই নম্বর যে টাইপটা সেটা হলো ওয়ার্ড বেসড আইডেন্টিফিকেশন। দুই নম্বর টাইপটা হলো ওয়ার্ড বেসড আইডেন্টিফিকেশন। এটা কি ওয়ার্ড বেসড আইডেন্টিফিকেশন হলো জাস্ট একটা ওয়ার্ড দেখে তোমাকে চিনতে হবে এটা কোন পার্টস অফ স্পিচ। অর্থাৎ একটা ওয়ার্ড দিয়ে দিলাম, বললাম ইনভার্টেড কমা দিয়ে ওয়ার্ডটা দিয়েছি, তারপর বললাম ইজ, এ অথবা এন্ড শূন্যস্থান। তার মানে এই ওয়ার্ডটা আসলে কোন পার্টস অফ স্পিচ বুঝতে হবে। এখন কিন্তু সেন্টেন্স নাই, এখন কিন্তু ওয়ার্ড আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমরা হয়তোবা ওয়ার্ডটা মুখস্থ করে উত্তর বলার চেষ্টা করি, আমরা করি, তবে আমরা কিছু টেকনিক শিখবো, কিছু নিয়ম শিখবো যে এভাবে দেখলে আমরা এটাকে নাউন বলতে পারি, এটা দেখলে আমরা অ্যাডজেক্টিভ বলতে পারি, এরকম কিছু বিষয় আমরা দেখবো। তবে এই ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে দেখা যাবে এটার ব্যতিক্রম হয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে আমাদের মুখস্থ রাখাটাও একটা সাইড ওয়ে হতে পারে এই ধরনের কোশ্চেনের উত্তর করার। তবে মুখস্থ করে তুমি কতগুলো মনে রাখবে এটা কিন্তু একটা লিমিটেড সংখ্যক হলে মুখস্থ রাখতে পারতা, বাট এটা কিন্তু লিমিটেড সংখ্যক না, যে কোনো ওয়ার্ড দিতে পারে পরীক্ষায়। তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, অবশ্যই তোমাকে হচ্ছে এই ধরনের ওয়ার্ডগুলো বের করার কিছু টেকনিকও জানতে হবে, আবার যেগুলো নিয়মের বাইরে করবে ওগুলোকে আবার মুখস্থও রাখতে হবে। তো টেনশন করার কোনো কারণ নেই, এটা একটা শীট বা পিডিএফ শীট আমার গ্রুপে অলরেডি দেওয়াই আছে। তোমরা হচ্ছে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যেটাই বলি না কেন, যেহেতু তোমরা হচ্ছে পরে জয়েন করেছো, ওইগুলো আগে ক্লাস হয়ে গেছে, তাই সেটার পিডিএফ শীটও কিন্তু অলরেডি গ্রুপে দেওয়া আছে। এবার চলে আসি 3 নম্বর টপিকটা, যে 3 নম্বর আর কি ধরনের প্রশ্ন হতে পারে এই টপিক থেকে, মানে পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন টপিক থেকে আর কি ধরনের প্রশ্ন হতে পারে। আমরা এটাকে বলতেছি হলো কনভার্সন। কনভার্সন টাইপের প্রশ্ন হতে পারে, অথবা সেটাকে আমরা বলছি ইন্টারচেঞ্জ।
ইন্টারচেঞ্জ মানে কি? ইন্টারচেঞ্জ মানে তোমাকে একটা ওয়ার্ড দিয়ে দিল, দিয়ে বললো যে এই ওয়ার্ডটার ভার্ব ফর্ম কি হবে, অথবা এই ওয়ার্ডটার নাউন ফর্ম কি হবে। একটা ওয়ার্ড দিয়ে তোমাকে বলে দিল যে এই ওয়ার্ডটার ভার্ব ফর্ম কি, এই ওয়ার্ডটার নাউন, অথবা বলে দিল হচ্ছে দি নাউন ফর্ম অফ দি ওয়ার্ড এইটা, অর্থাৎ এই ওয়ার্ডটার নাউন ফর্ম কোনটা চেয়েছে, তখন তুমি অপশন থেকে এই ওয়ার্ডের নাউন ফর্ম বের করবা। আমরা ছোটকালে যেভাবে মুখস্থ করেছিলাম ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গন, রাইট, রোড, রিটেন, এই যে বিভিন্ন ফর্ম ভার্বেরটা মুখস্থ করেছিলাম, এখন মুখস্থ করব এভাবে ওয়ার্ডের ফর্ম, যে এটা হলো তার নাউন ফর্ম, এটা হলো তার ভার্ব ফর্ম, এটা হলো তার অ্যাডজেক্টিভ ফর্ম। এইভাবে আমরা তার ফর্মগুলো কি করব, মুখস্থ করব। তাহলে আমাদের পরীক্ষায় যখন বলবে যে এই ওয়ার্ডের নাউন ফর্ম কোনটা, আমরা পেরে যাব। যখন বলবে এই ওয়ার্ডের অ্যাডজেক্টিভ ফর্ম কোনটা, আমরা পেরে যাব। সো এই তালিকাটা তোমাদের যে শীটটা দেওয়া হয়েছে পিডিএফ শীট, সেখানে দেখবা এ বি সি ডি আকারে অলরেডি দেওয়া আছে। সুতরাং তোমরা গ্রুপে সার্চ করো, সার্চ করলে দেখবা ওটা তোমার সামনে এসে পড়বে। আশা করি আমরা কথাটা বুঝতে পারছো। সো এটা হলো আমাদের তৃতীয় টাইপ, অর্থাৎ একটা ওয়ার্ড দিয়ে তোমাকে বলতে পারে যে এই ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ, এটা কি ভার্ব, এটা কি নাউন, এটা একটা বিষয়। আরেকটা হলো কনভার্সন, ওয়ার্ডটা দিয়ে বলতে পারে যে এটার নাউন ফর্ম কোনটা, এই ওয়ার্ডটার ভার্ব ফর্ম কোনটা। তোমাকে সেটা কিন্তু মুখস্থ করে মনে রাখতে হবে। আশা করি এই 3 নম্বর টাইপটা বুঝতে পারছো, সেটা আমরা এই লেকচারের শীটের ভিতরেই শিখব। 4 নম্বরে কিছু এক্সেপশন শিখব। এক্সেপশন, কিছু ব্যতিক্রম। মনে রাখবা আমরা যখনই পরীক্ষায় উত্তর করি না কেন, যখনই কোনো রুল শিখে না কেন, ইংরেজি বলো বাংলা বলো যেটাই বলো না কেন, রুল যখনই শিখবা মনে রাখবা নিয়ম যেখানে আছে সেখানে নিয়মের ব্যতিক্রমও কিন্তু আছে। সো এটাই হলো সেই ব্যতিক্রমগুলো। আমরা কিছু ব্যতিক্রম শিখব, অর্থাৎ এমন কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলো কখনো বা নাউন হিসেবে বসছে, ওই একই ওয়ার্ড কখনো আবার ভার্ব হিসেবে বসছে, ওই একই ওয়ার্ড কখনো আবার অ্যাডজেক্টিভ হিসেবে বসছে। তার মানে ওয়ার্ড একটাই, বাক্য ভেদে সে কখনো নাউন, কখনো ভার্ব, কখনো অ্যাডজেক্টিভ, এইভাবে বিভিন্ন পার্টস অফ স্পিচের কাজ করছে। বুঝতেই পারতেছো ভাই? তুমি যদি ভার্সিটি ভর্তির কিছু প্রশ্ন দেখে থাকো, যদি কিছু আইডিয়া তোমার থেকে থাকে, তুমি জানো ভার্সিটি পরীক্ষার মূল বিষয়টাই হলো ওখানটায় কোনটা, যেটা ব্যতিক্রম, অর্থাৎ প্রশ্নকর্তাদের লক্ষ্যই থাকে ব্যতিক্রমগুলো কিভাবে সেখানটায় ইন্ট্রোডিউস করানো যায়। তো সেই ক্ষেত্রে বুঝতেই পারলাম যে এক্সেপশন গুলো তোমাকে বেশ ভালো করে আয়ত্ত করতে হবে। তবে এক্সেপশন গুলো আসলে রুলই মানে, তবে ওয়ার্ডটা আসলে ভিন্ন হয়ে যায়। যেমন একই ওয়ার্ড কখনো নাউনের রুল মেনে নাউন হয়ে গেল, ওই ওয়ার্ডটাই কখনো আবার অ্যাডজেক্টিভের রুল মেনে অ্যাডজেক্টিভ হয়ে গেল। ওয়ার্ড একটা কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় বসছে, কিন্তু সেই এক্সেপশন হচ্ছে এই কারণে কারণ একই ওয়ার্ড ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচে কাজ করছে। সো আমাকে একটু বলে ফেলো যে আমরা 4 টাইপের কোশ্চেন শিখেছি, এই 4 টাইপের বিষয়টা বুঝতে পেরেছি কিনা। দ্রুত আমাকে বলবে একটা টাইপ বুঝে ফেলছো কিনা। আমরা একটা করে টাইপ ধরবো, সলভ করা শিখবো, আর একটা টাইপ ধরবো, সলভ করা শিখবো। তাহলে আমাদের কোশ্চেন ধরে উত্তরটা বের করা আমি শিখে ফেললাম। একটু বলি, তুমি এখন হয়তোবা আমার কথাটা খুব একটা গুরুত্ব দিয়ে বুঝবাও না, শুনবাও না, এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখবে যে বিভিন্ন ভাইয়ারা ঘুমায় পড়ায় যাইতেছে বা ঘুমায় পড়াইতেছে, কিন্তু মূল সমস্যা হলো পরীক্ষার হলে তুমি ফেস করবা, যেটা কেউ তোমাকে বলবে না। সেটা হলো একটা প্রশ্ন পরীক্ষায় দিয়ে দিল, এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন, এটা কোন টপিকের কোশ্চেন, এটা তোমাকে বের করা কেউ শিখাবে না ভাই। শিখাবে কে? অনলি সোহেল ভাই। তার কারণ সোহেল ভাই শুরুই করে ওখান থেকে আসলে এই চ্যাপ্টারের কোশ্চেন গুলো দেখতে কেমন হয়। তাহলে তোমার ক্ষেত্রে পরীক্ষার হলে তুমি এমন কোশ্চেন দেখায় সরাসরি ঘোষণা করবা এটা তো ভাইয়া ওই লেকচারের কোশ্চেন, এটা তো হলো ওই টপিকের কোশ্চেন। তাহলে টোটাল ইংরেজি গ্রামারের এত এত রুল, এত এত লেকচার, এত এত টপিক, ভাই পরীক্ষা হলে তোমাকে অন্ধের মতো হাত রাখতে হবে না, বিকজ রেডি অবস্থায় সবকিছু পাওয়া যাবে। আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পারতেছো, কারণ লিখে তো জি ভাইয়া বুঝতে পেরেছে। ওকে, তোমরা সবাই কিন্তু আসলে কমেন্ট করছো না, আসলে কমেন্ট করা উচিত। ওকে, তাহলে আমরা যেখানে ছিলাম, এখন তোমরা বুঝে ফেলেছো যে এই টপিকের কোশ্চেন গুলো কয় ধরনের হয়। এই টপিকের কোশ্চেন গুলো 4 ধরনের হয়, আমরা একটা ধরন করে শিখবো। একটু বলে রাখি, যারা আমার সাথে যুক্ত হয়েছে মনে রাখবা সোহেল ভাই কিন্তু ধীরে সুস্থে চলা পছন্দ করে, নো তাড়াহুড়া। তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই, আমরা আস্তে আস্তে শিখবো। মনে রাখবা যে জিনিসটা খুবই আস্তে 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 তৈরি হয়, সেটার ভিত্তি কিন্তু চরম মজবুত হয়। চরম বললে ভুল হবে, চরম মজবুত হয়। তার কারণ এটা হচ্ছে অনেক শক্ত এবং দৃঢ় হয়। দেখো যে গাছ দেখছো কিনা জানি না, যে গাছ খুব ধীরে ধীরে বাড়ে সেই গাছের কাঠ কিন্তু সবচেয়ে শক্ত হয়। যারা কাঠ সম্পর্কে জানে, গাছের এইগুলো সম্পর্কে জানে, জিজ্ঞাসা করবা যে কোন কাঠটা সবচেয়ে শক্ত, যে কাঠটা সবচেয়ে ধীরে ধীরে মোটা হয়। সো এই হলো টোটাল বিষয়টা, আমরা সেইভাবে পড়তে চাই। এখন আমাদের আজকে প্রথম টপিক
টপিক আমরা পড়া শুরু করব, সেটা হচ্ছে সেন্টেন্স বেসড আইডেন্টিফিকেশন। সো আমরা চলে আসি প্রথমে সেন্টেন্স বেসড আইডেন্টিফিকেশন, অর্থাৎ বাক্যে দেওয়া থাকবে, আমি সেই বাক্যের ওয়ার্ডটিকে আইডেন্টিফাই করব, এই ওয়ার্ডটিকে নাউন নাকি এই ওয়ার্ডটি ভার্ব নাকি এই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ নাকি এই ওয়ার্ডটি অ্যাডভার্ব। এটা করতে গেলে তোমাকে পার্সন স্পেসিফিকভাবে চিন্তা করতে হবে। আমাদের আজকের পড়ার প্রথম বিষয় হলো নাউন। তো আমরা প্রথমে দেখব যে একটা সেন্টেন্সে এটা নাউন কিভাবে দেখে বুঝবো। একটা সেন্টেন্সে এই ওয়ার্ডটা হলো ভার্ব বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব দেখে কিভাবে বুঝবো, সেন্টেন্সে দেখে কিভাবে বুঝবো, নট ওয়ার্ড দেখে। মনে রাখবা দুই ধরনের কোশ্চেন সলভ করার সিস্টেম কিন্তু দুই রকমের। আমি আবারও বলি, আমি কিন্তু তোমাকে আসলে ইংরেজির জাহাজ বানানোর জন্য আনি নাই, কোশ্চেন সলভ করানোর জন্য নিয়ে এসেছি। সো কোশ্চেন সলভ করতে হবে, পরীক্ষার হলে কোশ্চেন যদি তুমি ঠিক মতো উত্তর করতে পারো আলহামদুলিল্লাহ, তাহলেই কিন্তু চলবে। তুমি অনেক পারো, পরীক্ষার হলে কোশ্চেনটা পারো না, ভাই ওই পারার আমার দরকার নেই, এসো আমরা কোশ্চেন ধরে ধরে সলভ করার চেষ্টা করি। সো এখন নাউন আমরা একটা সেন্টেন্সে কোথায় কোথায় দেখতে পারি, আমরা সেটা মনে রাখার জন্য যে রুলটি দিব সেটা হচ্ছে এইরকম, সব পাপে নাউন বসে। অনেকেই হয়তো এটা দেখে ফেলেছো, কারণ আমার সাথে যারা অলরেডি ইউসিসি তে ক্লাস করেছো তারা অলরেডি এই ক্লাসটি দেখে ফেলার কথা। প্রবলেম নাই, দেখতে থাকো। মনে রাখবা সবকিছুরই কিন্তু ফুল ভার্সন এবং কি আংশিক ভার্সন কিন্তু থাকে, পার্ট পার্ট পার্ট। সো আপাতত দেখো দিস ইজ ফুল ভার্সন দেখছো। সো এস ও বি, সব পাপ, পি এ এ পি, পাপ, সব পাপে নাউন বসে। তুমি যদি এই কথাটি মনে রাখো তাহলে একটা সেন্টেন্সে, দুঃখিত, একটি সেন্টেন্সে কোন কোন জায়গায় নাউন বসে তুমি সেটা কিন্তু বলে ফেলতে পারবে। আমি আবারও বলছি, তুমি যদি এই কথাটুকু মনে রাখো, সব পাপে নাউন বসে, তাহলে একটি সেন্টেন্সে নাউন কোন কোন জায়গায় থাকবে এবং তুমি তখন দেখেই বুঝতে পারবা যে এই ওয়ার্ডটি নাউন হতে পারে। প্রশ্ন হলো নাউন হতে পারে আমি এই কথা কেন বললাম, তার কারণ তোমরা যারা সায়েন্স থেকে আমার সাথে যুক্ত হচ্ছে, দ্যাট ইজ ডি ইউনিট হিসেবে, তোমাদের ভিতরে একটি প্রবলেম দেখা যায়। তোমরা মনে করো যে ইংরেজি বিষয়টা হলো a + b হোল স্কয়ার সূত্রের মতন, অথবা যদি s = ut + হাফ at স্কয়ার সূত্রের মতন, অথবা v + u + at সূত্রের মতন। সো এই রকমের মনে করলে কিন্তু বিপদ, কারণ ওই সূত্রের ভিতরে s সমান সরণ, u সমান আদিবেগ, v সমান শেষ বেগ, a সমান ত্বরণ এবং t সমান কিন্তু সময়। ভাই এটা কিন্তু সারা জীবন ফিক্সড থেকে যায়, কিন্তু এই সূত্রের ভিতরে যে কথাগুলো বলবো এটা সারা জীবন ফিক্সড থাকবে না। তার কারণ আর অনেক ক্ষেত্রে এই সেম ঘটনাগুলো ঘটবে। যখন আমি এই ব্যাখ্যা দিব তখন তুমি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারবে। অনুগ্রহ করে সায়েন্সের কোনো রুলের মতন ইংরেজিকে মনে করার চেষ্টা করো না। আশা করি বুঝতেই পারতেছো। যারা আমার সম্পর্কে একটু কম কম জানো তারা হয়তো মনে করছে কি রে ভাই ঘটনা কি ঘটলো, পড়তে আসলাম ইংলিশ, দেখি গতির সূত্র ধাম ধাম করে বলে ফেলতেছে। আবার যদি তোমাকে বলি প্রাসের সূত্র, প্রাসের গতি, প্যারাবোলা, এটা প্রমাণ করা শুরু করে তাহলে মনে করো হাই হাই হাই, তো দেখি যে ফিজিক্স পড়ানো শুরু করে দিয়েছে, ম্যাথ পড়ানো শুরু করে দিয়েছে। ভাই আসলে আমি তো সায়েন্সের স্টুডেন্ট, সেই কারণে আমি চেষ্টা করি সব সময় সায়েন্সের কোনো বিষয়কে আসলে রিলেট করা যায় কিনা ইংরেজি বিষয়টাকে, এবং আমি দেখেছি অনেক ক্ষেত্রে এই রিলেশনটি স্থাপন করা সম্ভব বোঝার স্বার্থে অথবা তোমাদেরকে বোঝানোর স্বার্থে। যাই হোক, আমি চলে আসছি এখানটায়। দেখো এস তে কি হয়, এস তে হলো সাবজেক্ট, বুঝতেই পারতেছো, এস তে হলো সাবজেক্ট। যদি বলা হয় ও বি তে কি হয়, ও বি তে হলো অবজেক্ট, মানে এস তে হলো সাবজেক্ট, ও বি তে হলো অবজেক্ট, পি তে হলো প্রিপজিশন, প্রিপজিশন, তাহলে পি তে হলো প্রিপজিশন, তারপরে এ তে হলো আর্টিকেল, পরের এ তে হলো অ্যাডজেক্টিভ এবং শেষের যে পি, এই পি তে হলো পসেসিভ। তো এই হলো আমাদের সব পাপের পূর্ণ রূপ। এস তে হলো সাবজেক্ট, ও বি তে হলো অবজেক্ট, পি তে হলো প্রিপজিশন, এ তে হলো আর্টিকেল, পরের এ তে অ্যাডজেক্টিভ, শেষের পি তে পসেসিভ। আমি আবারো বলছি, এস তে হলো সাবজেক্ট, ও বি তে হলো অবজেক্ট, পি তে হলো প্রিপজিশন, এ তে হলো আর্টিকেল, পরের এ তে অ্যাডজেক্টিভ, শেষের পি তে পসেসিভ। সো আমার মনে হয় লিখে ফেলেছো। ওকে, যেটা বলছিলাম, তাহলে এখন প্রথমে চলে আসি, এস তে হলো সাবজেক্ট। তাহলে আমরা বলবো সাবজেক্ট হিসেবে কে বসে, সাবজেক্ট হিসেবে নাউন বসে। তাহলে একটা সেন্টেন্সের নাউন কোথায় বসে এটা মূলত সব পাপ, এটা দিয়ে মনে রাখতে পারবো। তাহলে এস তে হলো সাবজেক্ট, রুলটা কি, রুলটা হলো সাবজেক্ট হিসেবে নাউন বসে। এখন এই যে সাবজেক্ট এটা কোথায় বসে, আমরা বলবো এটা হলো প্রিন্সিপাল ভার্ব এর আগে বসে।
তাহলে সাবজেক্ট হিসেবে নাউন বসে, প্রিন্সিপাল ভার্বের আগে বসে। এখন দেখো প্রিন্সিপাল ভার্বের আগে বসে, তো যেটা বলছিলাম সেটা আমি তোমাদের একটু জানাই। তাহলে সাবজেক্ট হিসেবে নাউন বসে বলতে যে আমি লিখলাম প্রিন্সিপাল ভার্বের আগে। ভাই বিপদে ফেলে দিলেন, তো তোমরা আমাকে বলবা যে ভাই বিপদে ফেলে দিয়েছেন, আপনি শিখাচ্ছেন হলো নাউন কিন্তু এখানে লিখতে হলো ভার্ব, ভার্ব না শিখাই করে দিলেন যে ভাই ভার্বের আগে সাবজেক্ট হিসেবে নাউন বসে, তাহলে আমি তো ভার্বই চিনি নাই, তাহলে এটা পারবো কিভাবে? ভাই সমাধান হলো একটাই, ছোটকালে যখন আমরা স্কুলে পড়েছি প্রথমে ইংরেজি বাক্য লেখা শিখেছি, ঠিক ওই সময়টাই কিন্তু আমরা কি করেছি, একটা তালিকা পড়েছিলাম, মনে আছে একটু আগে যেটা বললাম, গো ওয়েন্ট গন ডু ডিড ডান, ভাই মনে আছে না? এই যে তালিকাটা আমরা পড়েছিলাম, এই তালিকাটা কিন্তু আমরা বলি হচ্ছে স্ট্রং ভার্বস উইক ভার্বের তালিকা, অথবা কখনো কখনো বলা হয় রেগুলার ভার্বস ইররেগুলার ভার্বস এর তালিকা। এটাকে আসলে আমরা এই লেভেলে ভার্সিটি অ্যাডমিশনের লেভেলে এসে বলবো এটা হলো কনজুগেশন অফ ভার্বস। এই তালিকায় যে ওয়ার্ডগুলো করেছিলাম সবই কিন্তু ভার্ব, এবং লক্ষ্য করে দেখো তুমি যে বইয়ে এটা খুঁজে বের করো না কেন, সেখানে এই ওয়ার্ডগুলোর ঠিক পাশে বাংলা মিনিংও লেখা ছিল। আসলে তখন শিক্ষকদের উদ্দেশ্য ছিল তোমাকে এই ওয়ার্ডগুলি শেখানো যেগুলো ভার্ব। তার কারণ আমরা হয়তোবা অনেককেই জান অথবা প্রাণ বলে রেখে ফেলি, হে তুমি আমার জান, কিন্তু সেন্টেন্সের জান কোনটা বলা হয়? সেন্টেন্সের জান হলো ভার্ব। তার কারণ একটা সেন্টেন্স কখনোই ভার্ব ছাড়া সম্ভব না। তাই তোমাকে প্রথমে সেই জানটাকে আগে চিনতে হবে, কোনটা সেন্টেন্সের জান? উত্তর হলো ভার্ব, আর সেটাই কিন্তু তোমাকে ওই সময় করানো হয়েছে। এখন তুমি যদি বলো যে ভাই আমি তো এই জায়গায় দুর্বল, আমি তো ভার্ব চিনি না, রাস্তা হলো একটাই, ছোট ক্লাসের বই 9, 10 বা 8ম শ্রেণীর একটা বই খুললেই তুমি এই ভার্বের তালিকাগুলো পাইবা, যেখানে এরকম করে লেখা আছে ডু ডিড ডান গো ওয়েন্ট গন রাইট রোড রিটেন, আছে না ভাই? ওই তালিকাগুলি আরো একবার পড়ো বা কয়েকবার পড়ো, দেখবে তোমার ভার্বগুলি তোমার নিয়ন্ত্রণে চলে আসবে। তুমি ওই তালিকা না পড়ে এইখানে এসেছো, এটা আমি বিশ্বাস করি না ভাই। অর্থাৎ তুমি অবশ্যই পড়েছো বা ভুলে গেছো, এসো আরো একবার রিভিশন করে নিই। এবার এখানে চলে আসি, দেখো সাবজেক্ট হিসেবে নাউন বসে, কোথায় বসে? প্রিন্সিপাল ভার্বের আগে। সো আমি যদি কখনো একটি প্রিন্সিপাল ভার্ব দেখি আর প্রিন্সিপাল ভার্বের আগের কোনো ওয়ার্ড কোন পার্টস অফ স্পিচ হবে জানতে চাওয়া হয়, আমি ঘোষণা করব হ্যাঁ এটি একটি নাউন হবে, তার কারণ প্রিন্সিপাল ভার্বের আগে যে ওয়ার্ডটি থাকবে সেটি নাউন হবে, যদি একটা ওয়ার্ড থাকে আর কি। এবার চলে আসি অবি। অবিটা হলো অবজেক্ট, আমরা বলবো অবজেক্ট হিসেবে নাউন বসে, কিন্তু সেটা কোথায় বসে? আমরা বলবো সেটা প্রিন্সিপাল ভার্ব এর পরে বসে। আমি আবারও বলছি, অবজেক্ট হিসেবে নাউন বসে, তবে সেটা কোথায় বসে? প্রিন্সিপাল ভার্বের পরে বসে। অবজেক্ট কিন্তু কখনোই প্রিন্সিপাল ভার্বের আগে আসে না। আমি আবারও বলি, এসতে হলো সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হিসেবে নাউন বসে, কোথায় বসে? প্রিন্সিপাল ভার্বের আগে বসে। ওবিতে হলো অবজেক্ট, অবজেক্ট হিসেবে নাউন বসে, কোথায় বসে? প্রিন্সিপাল ভার্বের পরে বসে। এবার পরেরটা চলে যায় প্রিপজিশন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ এবং পসেসিভ। এই চারটা নিয়ে আমার কথাবার্তা এখানে লিখবো না, মুছে দিয়ে আবার লেখা শুরু করব। যতটুকু বলেছি একটু আমাকে জানিয়ে ফেলো, এই দুইটা কথা বুঝতে তোমাদের কোনো সমস্যা আছে কিনা। তোমার কাজ হলো এখন বুঝা, যখন আমি কোশ্চেন সলভ করে দিব তখন কাজ হবে এই রুলগুলো সেখানে অ্যাপ্লাই করা। সো আগে বুঝবা, বুঝার পরে মুখস্থ করবা রুলগুলো, এবং যতটুকু পারো ছাড়া মুখস্থ করতে হবে না, বিকজ তুমি তো আমার মতন এভাবে দাঁড়িয়ে কথাগুলো বলবে না, তুমি তো আমার মতন দাঁড়িয়ে কাউকে পড়াবে না। সুতরাং তোমার কাজ হলো মোটামুটি মুখস্থ, রুলগুলো কি মাথার ভিতরে ঢুকায় নেওয়া, বিষয়টা এই রকমের। এবং তারপরে যখন কোশ্চেন সলভ করব, আমি যখন তোমাকে বলবো ভাই বলো তো এই সম্পর্কে কি জানো তুমি, তখন তুমি মনে করবে যে ভাই এই সম্পর্কে আমি এইটা জানি, তোমাকে উত্তর করে আমি দেখাই দেব। সো এই হলো বিষয়। এই জন্য আমি এখানে লিখলাম পি এ এ পি, ওই কথাটা আবার লিখছি এখানটায়। আশা করি মনে আছে, পি তে হলো প্রিপজিশন, এ তে হলো আর্টিকেল, পরের এতে অ্যাডজেক্টিভ, শেষের পি তে পসেসিভ। আমি আবারও বলি, পি তে হলো প্রিপজিশন, তাহলে এ তে হলো আর্টিকেল, পরের এতে অ্যাডজেক্টিভ, শেষের পি তে হলো পসেসিভ। ওকে, তাহলে আমি কিন্তু আবার একবার লিখলাম না, ওকে লিখলাম না। এখন কথা হলো যে আমরা এদের রুলটা শিখবো। এখন দেখো আমি এদিকে বক্স আকারে করে ফেলি। তাহলে আমার কথা হলো এদের পরে এই যে প্রিপজিশন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, পসেসিভ, এদের পরে একটি ওয়ার্ড যদি থাকে, একটি ওয়ার্ড, তাহলে সেটা অবশ্যই একটা নাউন হবে। এদের পরে যদি দুইটি ওয়ার্ড থাকে, তাহলে অবশ্যই সেটা কি হবে? লাস্টের ওয়ার্ডটা নাউন আর আগের ওয়ার্ডটা হবে হলো অ্যাডজেক্টিভ।
যদি এদের পরে তিনটি ওয়ার্ড থাকে তাহলে লাস্টের ওয়ার্ডটা হবে নাউন, তার আগের ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। এইটুকু নিয়ে কোনো সমস্যা নেই। তবে তার আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হতে পারে, আবার অ্যাডভার্বও কিন্তু হতে পারে। আমি আবারও বলতেছি, প্রিপজিশনের পরে একটি ওয়ার্ড তাহলে কি হবে সেটা নাউন, প্রিপজিশনের পরে দুইটা ওয়ার্ড কি হবে সেটা অ্যাডজেক্টিভ প্লাস নাউন, প্রিপজিশনের পরে তিনটা ওয়ার্ড কি হবে সেটা লাস্টেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তার আগেরটা কি অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। তার মানে ঝামেলা বাদ এইখানটায় দিস ইজ রেড সিগন্যাল, অর্থাৎ যদি এই জায়গায় আন্ডারলাইন করা থাকে তুমি কিন্তু বিপদে আছো ভাই, যে এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব তোমাকে ডিটারমাইন করতে হবে। কিন্তু যদি তোমার আন্ডারলাইন করা থাকে এখানে তুমি জানো এটা একটা নাউন, যদি আন্ডারলাইন করা থাকে এখানে তুমি জানো এটা একটা অ্যাডজেক্টিভ, বিকজ আর্টিকেলের পরে তিনটা ওয়ার্ড হলে লাস্টেরটা হবে কি নাউন, একেবারে ফিক্স। আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড লাস্টেরটা নাউন, আগেরটা কি অ্যাডজেক্টিভ, একেবারে ফিক্স। সো এই কথা সবার জন্যই প্রযোজ্য। আমি আবারও বলছি, প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড অবশ্যই সেটা কি হবে নাউন, প্রিপজিশনের পরে দুইটা ওয়ার্ড, আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড, অ্যাডজেক্টিভের পরে দুইটা ওয়ার্ড, পসেসিভের পরে দুইটা ওয়ার্ড, কি হবে সেটা লাস্টেরটা নাউন, আগেরটা হলো অ্যাডজেক্টিভ। ভাই সবাই কি কথাটা বুঝতে পেরেছো কিনা? প্রবলেম খালি কিন্তু এই জায়গাটায়। এখন আমি সেই প্রবলেমটাকে সলভ করে নিই। দেখো আমি যদি এভাবে বলি এ ভেরি গুড বয়, এ ভেরি গুড বয়, ভাই দেখা যাচ্ছে নাকি এ ভেরি গুড বয়? यस দেখা যাচ্ছে। আবার আমি যদি বলি এ নিউ রেড কার, এই যে দুটো বাক্য লিখতে হবে, একটা হলো এ ভেরি গুড বয় আর একটা হলো এ নিউ রেড কার, দুটো বাক্য। তাহলে এই দুটো বাক্যের পুরো বাক্যটা লিখে নাই। মনে করো আমি যদি বলি হি ইজ এ ভেরি গুড বয় অথবা আই বট এ নিউ রেড কার, দুটো বাক্য। আমি খালি ওই অংশটুকু লিখেছি যতটুকু আমার দরকার এখন। দেখো উভয় ক্ষেত্রে তুমি যদি চিন্তা করো, উভয় ক্ষেত্রে এই যে এ হলো আর্টিকেল, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এবং কয়টি করে ওয়ার্ড আছে? উভয় ক্ষেত্রেই কিন্তু তিনটি করে ওয়ার্ড। এখন আমার কাজ হলো যে লাস্টের ওয়ার্ডটা কি নাউন, এটা কিন্তু আমি নিশ্চিত, কোনো সমস্যা নেই। তার আগের ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ, এটা নিয়েও কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা বাঁধবে এইখানটায় এসে ভেরি এবং নিউ। ভেরি এবং নিউ এই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। আমাকে বের করতে হবে আসলে এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব। প্রশ্ন হলো কিভাবে আমরা এটা বের করি। লক্ষ্য করো এই যে নিউ শব্দটার বাংলা হলো নতুন। এখন তোমাকে বুঝতে হবে এখানে নতুন আসলে কোনটা নতুন, রেডটা নতুন নাকি কাঠটা নতুন। যদি তুমি দেখো যে না রেড নতুন, মানে লালটা হলো নতুন, তাহলে নিউ নতুন শব্দটা মডিফাই করছে কাকে? রেডকে। আবার তুমি যদি দেখো যে না রেডটা নতুন না, নতুন হলো আসলে কারটা নতুন, মানে গাড়িটা নতুন, তাহলে নিউ শব্দটা মডিফাই করছে কাকে? কারকে। সো যদি কারকে মডিফাই করে নিউ শব্দটা হবে একটা অ্যাডজেক্টিভ, রেডকে মডিফাই করলে নিউ শব্দটা হবে একটা অ্যাডভার্ব। তার কারণ অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে সে অবশ্যই একটা কি হয়? অ্যাডভার্ব হয়। তো দেখো এই কথাটা আমি এখন দেখি, তাহলে এখানে নিউ কোনটা? লালটা কি নতুন নাকি কারটা নতুন? বুঝতেই পারছো গাড়িটা আসলে নতুন, তাহলে এই নিউটা আমরা বলবো অ্যাডজেক্টিভ। দেখো এই কথাটা সবাই বুঝতে পেরেছো কিনা দ্রুত আমাকে জানাও, এই কথাটা বোঝা গেছে কিনা দ্রুত জানাবে, অতি দ্রুত। যে এইখানটা যেহেতু অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে, আমি কিভাবে বের করলাম যে এই নিউ অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? আমি বের করেছি যে নিউ আসলে কাকে মডিফাই করছে, নিউ রেডকে মডিফাই করছে নাকি নিউ হচ্ছে কারকে মডিফাই করছে। তাহলে আমি সেটা বের করে নিলাম যে নতুন আসলে লাল কিন্তু নতুন না, গাড়ি হলো নতুন। তাহলে আমরা বুঝলাম যে নিউটা আসলে কাকে মডিফাই করছে? কারকে। তাই আমরা বলবো নিউ এখানে একটা অ্যাডজেক্টিভ। দেখো এইখানটায় ভেরির বাংলা কি ভাই? ভেরির বাংলা হলো খুব। তাহলে এই যে ভেরি হলো খুব, এখন বয় কি খুব নাকি গুডটা হলো খুব? তাহলে খুব বয়, খুব ভালো হয়, হয় ভাই হয় না, খুব ভালো ইয়েস হয়। তাহলে বুঝতে পারলাম এই খুব শব্দটা মূলত ভালো শব্দটিকে মডিফাই করছে। ভেরি শব্দটা কাকে মডিফাই করছে? কার অবস্থা প্রকাশ করছে? গুডের। তাহলে গুডটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের অবস্থা প্রকাশ করলে সে কি হয়? অ্যাডভার্ব। তাহলে ভেরি শব্দটা হলো একটা অ্যাডভার্ব। আমরা বুঝে ফেললাম কিভাবে এই জায়গাটায়, অর্থাৎ আর্টিকেলের পরে যখন তিনটা ওয়ার্ড আসে তখন লাস্টেরটা নাউন হয়, আগেরটা অ্যাডজেক্টিভ হয়, তার আগেরটা অ্যাডজেক্টিভও হয়, অ্যাডভার্বও হয়। কিভাবে বের করলাম আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। একটু আমাকে জানাও প্রক্রিয়াটি বোঝা
কমপ্লিট হয়েছে কিনা দ্রুত জানাবে, বিকজ আমরা রিয়েল কোশ্চেন যখন দেখব তখন এগুলি কিন্তু আমার লাগবে। একটু আমাকে জানিয়ে ফেলো বিষয়টি সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা, অনুগ্রহ করে জানাও, দ্রুত জানাও। ভাই আমার সাথে থাকলে তোমার কাছে ইংরেজিটা সহজ মনে হবে, ইংরেজি আসলে কঠিন কোনো কিছু না, যদি এটা তোমাকে ঠিক মতো উপস্থাপন করা যায় এবং যদি এটা ঠিক মতো শেখানো যায় এবং যদি তুমি এটা ঠিক মতো শিখতে পারো তাহলে। আচ্ছা এখন আমি তোমাকে বলবো যে এই যে এই পর্যায়ে যেখানে আসলাম, বা সরি অন্য কারো যদি পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনের এই অংশটা দেখো, নাউন আইডেন্টিফাই করার বিষয়টা দেখবা সকলের ক্ষেত্রে এই ক্লাসটি এখানেই শেষ, এরপরে প্র্যাকটিস শুরু হয়ে গেছে। আমি বলবো তোমরা এখনো সমস্যা বুঝো নাই, এবার তোমাদের আমি সমস্যা দেখাই। মনে করো আমি যদি তোমাকে একটা বাক্য বলি এভাবে, the students of my class are very, আমি একটা বাক্য লিখলাম, the students of my class are very happy, আমার ক্লাসের ছাত্রছাত্রীরা খুব খুশি। এখন এই বাক্যটা দেখো, আমি যদি দি এর কথা বলি, দি, এই দি হলো আমাদের আর্টিকেল। তাহলে আমরা বলেছিলাম আর্টিকেলের পরে একটি ওয়ার্ড হলে সেটা কি হয়, নাউন। আর্টিকেলের পরে দুইটি ওয়ার্ড কি হবে, সেটা লাস্টেরটা নাউন, আগেরটা কি হবে, অ্যাডজেক্টিভ। আর্টিকেলের পরে যদি তিনটি ওয়ার্ড থাকে, লাস্টেরটা হবে নাউন, তার আগেরটা হবে অ্যাডজেক্টিভ, তার আগেরটা অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। এখন প্রশ্ন হলো এইখানটা দেখো, আর্টিকেলের পরে স্টুডেন্টস এটা একটা ওয়ার্ড, প্রিপজিশন অফ এটা আরেকটা ওয়ার্ড, মাই এটা আরেকটা ওয়ার্ড, ক্লাস এটা আরেকটা ওয়ার্ড, আর এটা একটা ওয়ার্ড, ভেরি এটা একটা ওয়ার্ড, হ্যাপি এটা একটা ওয়ার্ড। তার মানে আমরা দেখতে পেলাম এই বাক্যটিতে আর্টিকেলের পরে 7খানা ওয়ার্ড আছে। কয়টা ওয়ার্ড আছে? 7টা ওয়ার্ড। এখন প্রশ্ন হলো আমি কতটা ওয়ার্ড গুনবো, অর্থাৎ আমি কি এখানে একটা ওয়ার্ড ধরে বলবো এটা নাউন, নাকি দুইটা ধরে বলবো এটা নাউন এটা অ্যাডজেক্টিভ, নাকি তিনটা ধরে বলবো এটা নাউন এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে? প্রবলেম বেজে গেছে না ভাই? এই বাক্যটা অনেকেই মনে করছে এটা কোনো কথা হলো, আমি তো বুঝতেই পারতেছি স্টুডেন্টস নাও, অনেকে পারতেছো, বাট পরীক্ষার যে প্রশ্নগুলো তুমি দেখবা সেইখানে যে এই প্রবলেমটা চরম মাত্রায় ফেস করবা। আমি একটা ইজি বাক্য লিখেছি, তার কারণ আমি চাই না এই জটিল একটা বাক্য লিখি যেটা অর্থ পড়তে বুঝতে সবই তোমাদের কাছে কঠিন হবে। আমি চেয়েছি খালি রুলটা তোমাকে বোঝাইতে, সেই জন্য এই বাক্যটি খুবই সহজ একটা বাক্য, তুমি হয়তোবা জানো যে কোন ওয়ার্ডটি কোন পার্টস অফ স্পিচ। প্রবলেমটা কোথায় বুঝতে পেরেছো তো? প্রবলেম হলো আমরা বলেছি প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড, এটা বলেছি এটার পরে এটার পরে এটার পরে, কিন্তু বলি নাই তার আগে। আমাদের সীমানা তৈরি করতে হবে ভাই, এটার পরে আর ওটার আগে মাঝখানে যদি একটা ওয়ার্ড হয় তাহলে সেটা নাও। এই যে শেষের একটা সীমানা, এটা কিন্তু বলি নাই, তোমরাও কিন্তু বোঝো নাই। পরীক্ষার হলের কোশ্চেন গুলো দেখলে তখন বুঝতে হায় হায় আমি এখন গুনবো কত দূর পর্যন্ত, বিপদ শুরু হতো ওই সময়টায়। ভাই আমার কথাটা কি সবাই ক্লিয়ার হয়েছে কিনা, কোন জায়গায় প্রবলেম? তাহলে আমরা বললাম প্রিপজিশনের পরে একটা ওয়ার্ড, ওকে, কিন্তু এই একটি ওয়ার্ড নাকি দুইটি ওয়ার্ড নাকি তিনটি ওয়ার্ড, এটা বুঝতে হলে তোমাকে অবশ্যই কত দূর গুনবো সেই সীমানাটাও তোমাকে নির্ধারণ করতে হবে। এইটা হলো আমাদের বড় বিষয়। আমি সীমানাটা বলে দিই, সীমানাটা হতে পারে একটি ভার্ব, অথবা হতে পারে একটি অ্যাডভার্ব, অথবা হতে পারে একটি প্রিপজিশন, অথবা হতে পারে একটি কনজাংশন, অথবা হতে পারে কমা, অথবা হতে পারে ফুল স্টপ। এই হচ্ছে আমাদের 6খানা জিনিস, যেটা হলো শেষের চিহ্ন। তাহলে শুরুর চিহ্ন হলো 4টা, প্রিপজিশনের পরে, আর্টিকেলের পরে, অ্যাডজেক্টিভের পরে, পসেসিভের পরে। কিন্তু ভার্ব অথবা অ্যাডভার্ব অথবা প্রিপজিশন অথবা কনজাংশন অথবা কমা অথবা ফুল স্টপ, এখানে যে 6টি জিনিস আছে, এই 6টি জিনিসের যেটাকে আগে পেয়ে যাব, এই 6টা জিনিসের যেটাকে কোথায় পেয়ে যাব, আগে পেয়ে যাব, আমরা তখনই ঘোষণা করব সীমানা কিন্তু এখানেই বন্ধ। লক্ষ্য করো, আমি যদি এই বাক্যটা বলি আর্টিকেলের পরে, ঠিক আছে, আমি কতদূর গুনবো, গোনা শুরু করেছি, যেই মাত্র প্রিপজিশন পেয়ে গেলাম গোনা কিন্তু থামিয়ে দিলাম, অর্থাৎ আমার সীমানা কিন্তু তৈরি হয়ে গেছে। এটা হলো শুরুর সীমানা আর্টিকেল, এটা হলো শেষের সীমানা প্রিপজিশন। তার কারণ এই 6টা জিনিসের যে কোনো একটাকে যেই মাত্র পাবো তখনই গোনা বন্ধ করে দিব, পরের দিকে আর যাব না। এইবার দেখো, এক পাশে আর্টিকেল আর আরেক পাশে প্রিপজিশন, মাঝখানে কয়টা ওয়ার্ড, একটা ওয়ার্ড, তাহলে সেই ওয়ার্ডটি অবশ্যই কি হবে, নাউন হবে। ভাই বুঝতে কি কোনো সমস্যা আছে? একটু আমাকে একটু জানাও না।
দ্রুত জানাও যে এই বিষয়টা বুঝতে পেরেছো কিনা। এক পাশে হলো প্রিপজিশন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, পসেসিভ, অন্য পাশে হলো এই যে 6টা জিনিসের যে কোনো একটা যেটা আগেই চলে আসবে। যেমন আমি যাচ্ছিলাম, যেই মাত্র এই 6টার একটাকে পেয়ে গেলাম, সেখানেই থেমে গেলাম, ঘোষণা করে দিলাম এটা হলো আমাদের শেষ চিহ্ন। শুরুর চিহ্ন কোনটা? এইটা। শেষের চিহ্ন কোনটা? এইটা। মাঝখানে ওয়ার্ড কয়টা? একটা। তাহলে সেটা কি হবে? নাউন হবে। ওকে, আমরা সবাই বিষয়টা ধরতে পেরেছি। এবার আমি পরের দিকে যাব। এখন পরের দিকে যাওয়া শুরু করে আবারও প্রিপজিশন। তাহলে প্রিপজিশনটা আবার শুরুর চিহ্ন, দেখো। তাহলে এখানে অবশ্যই একটা নাউন থাকবে, যেহেতু প্রিপজিশন এসে গেছে, তার মানে নাউন একটা অবশ্যই থাকবে। এখন আমি দেখলাম পরের ওয়ার্ডটা কি? ভাইয়া মহা কেলেঙ্কারি। পরের ওয়ার্ডটা তো মাই। মাই তো একটা পসেসিভ। তোমরা প্রোনাউন রেফারেন্স করার সময় পড়েছো না? আই এর পসেসিভ কোনটা? মাই। উই এর কোনটা? আওয়ার। ইউ এর কোনটা? ইওর। হি এর কোনটা? হিজ। শি এর কোনটা? হার। ইট এর কোনটা? ইটস। দে এর কোনটা? দেয়ার। তাহলে এগুলো হলো পসেসিভ। তাহলে আমি আবার পসেসিভও পেলাম। তার মানে আমার শুরুর চিহ্ন কিন্তু আবার দুইটা হয়ে গেছে। এখন আমি প্রিপজিশন পেলাম, আবার কি পসেসিভও পেলাম। এখন আমি গোনা শুরু করব কোন জায়গা থেকে? ভাই আমি কি প্রিপজিশন থেকে গুনবো নাকি আমি পসেসিভ থেকে গুনবো? আমি কোথা থেকে গুনলে নাউনটাকে ঠিক মতন চিনতে পারবো? ভাই বিপদ হয়ে গেছে না? ভাই বিপদের কোনোই লক্ষণ আমি দেখতেছি না। তুমি যদি এখান থেকে গুনো তাতেও সমস্যা নেই, তুমি যদি এখান থেকে গুনো তাতেও সমস্যা নেই। অর্থাৎ তুমি যেখান থেকেই গুনো না কেন, যা হওয়ার তাই হবে। আমি তোমাকে দেখাই। ধরলাম আমি প্রিপজিশন থেকে গোনা শুরু করেছি, কত দূর পর্যন্ত গুনবো? দেখো এই যে 6টা জিনিস, এই 6টা জিনিসের মধ্যে ভাগ কথাটা ছিল। তাহলে আমি যেই মাত্র ভাগকে পেয়ে গেলাম, ঘোষণা করলাম আমি গুনবো হচ্ছে এইটা পর্যন্ত। তাহলে এক পাশে প্রিপজিশন, আরেক পাশে ভাগ, মাঝখানে কয়টা ওয়ার্ড? দুইটা। তাহলে ক্লাস শব্দটি কি হবে? নাউন হবে। আগের ওয়ার্ডটা মাই কি হবে? পসেসিভ অ্যাডজেক্টিভ। সুতরাং মাই কি একটা অ্যাডজেক্টিভ, কোনো প্রবলেম নাই। তুমি আবার বলে না ভাই আমি পসেসিভ থেকে গুনবো, ইটস ওকে, গুনো। তাহলে এক পাশে পসেসিভ, আরেক পাশে ভার্ব, মাঝখানে কয়টা ওয়ার্ড? একটা। সেটা অবশ্যই কি হবে? নাউন হবে। আশা করি বুঝতেই পারছো। আমি যদি ঠিক মতন সীমানা দিতে পারি, তাহলে কিন্তু মাঝখানে কয়টা ওয়ার্ড গুনতেও পারবো খুব সহজে, এবং খুব সহজে করে ফেলবো, এবং দেখবা যে খুব সহজে আমাদের উত্তরটি হয়ে যাবে। এবং যদিও আমরা নাউন পড়ছি, তবে বুঝতেই পারছো নাউনের রুলের ভিতরে নাউনের নিয়ম দিয়েই কিন্তু আমরা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব এইগুলো কিন্তু আইডেন্টিফাই করে ফেলতে পারছি। অর্থাৎ যখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে হবে, তখনও কিন্তু আমাদের এই রুলটি কাজে লাগবে। কোন রুলটা? এই যে পাপ রুলটা। পি তে হলো প্রিপজিশন, এতে হলো আর্টিকেল, পরের এতে অ্যাডজেক্টিভ, শেষের পি তে হলো পসেসিভ। একটু দ্রুত আমাকে জানাও টোটাল এই নাউন আইডেন্টিফাই করার বিষয়টা, তারপরে হচ্ছে একটি ওয়ার্ড, দুইটি ওয়ার্ড বা তিনটি ওয়ার্ড গণনা করার বিষয়টা তোমাদের মাথার ভিতরে ঠিক মতন ঢুকেছে কিনা দ্রুত জানাবে। এবং তোমরা যে ক্লাসটি দেখছো, এই ক্লাসটি কিন্তু রেকর্ডেড অবস্থায় অ্যাপের ভিতরে দেওয়া থাকবে। আপাতত গ্রুপে কোনো ভিডিও পাচ্ছ না, কারণ সকল ভিডিও অ্যাপে আপলোড অবস্থায় থাকছে। এবং তুমি যখন প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করবে, তখন দেখবা যে এগুলো অলরেডি আগে থেকেই সেটআপ করে দেওয়া আছে ভিতরে। তবে তোমাকে অবশ্যই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। আমাদের প্রথম ক্লাসের টার্গেট যতটুকু ছিল পড়া আমরা করে ফেলেছি। বাড়ির কাজ হিসেবে কি দেওয়া আছে এটা ওই কোর্স প্ল্যানটার মধ্যে দেখবা, এবং সেই অংশটা তুমি হচ্ছে পিডিএফ শীট থেকে মুখস্থ করে নেবা বা মুখস্থ করা শুরু করবা। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে। তোমাদের সকলের প্রশ্নের উত্তর দিয়েছি আশা করি। ধন্যবাদ ভাই, ভালো থাকবা। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাই। আল্লাহ হাফেজ। ক্লাস থেকে আগামীকাল ভাই মনে রেখো, আগামীকাল আবার দেখা হচ্ছে ঠিক একই সময়ে, একই জায়গায়, একই ভাবে। আল্লাহ হাফেজ।